দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না বললেন প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার নির্দেশ। জনসংখ্যা বেড়ে হুমকির মুখে ঢাকার পরিবেশ, অভিযোগের তীর অপরিকল্পিত নগরায়নে। উত্তরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগে বানভাসীরা, দেখা দিয়েছে নদী ভাঙন। কোপার শ্বাসরুদ্ধকর ফাইনাল, কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশের মানুষের কল্যাণে কাজ করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ষিক কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। মানিক শিকদারের রিপোর্টটি জন্য আমরা অপেক্ষা করছি। প্রক্রিয়াধীন রয়েছে রিপোর্টটি, আমরা নিশ্চয়ই আপনাদের শীঘ্রই দেখানোর চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। জনঘনত্ব বাড়ার ফলে ঢাকার পরিবেশ হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণেই বিশ্বের বাসযোগ্য শহরগুলোর তলানিতে অবস্থান করছে ঢাকা। পরিবেশ উন্নয়নে তৃণমূল পর্যন্ত শক্তিশালী তত্ত্বাবধায়ক নিয়োগ ও বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। শিউলি শাবনামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটু। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে এভাবে বানানো হয়েছে কংক্রিটের জঞ্জাল। উদ্যানে নির্মাণ কাজ করা যাবে না এমন আইন থাকলেও গত কয়েক বছরে রাজধানীর বেশিরভাগ উদ্যানেই শোভা বাড়ানো ও উন্নয়নের নামে কাটা হয়েছে শত শত গাছ। বিশেষজ্ঞরা বলছেন, একটি আদর্শ শহরে 25% গাছ থাকে, ঢাকায় আছে 11%-এর কম। ঢাকার বাসিন্দারা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু সেবন করছে এবং দিন দিন তাপমাত্রা বাড়ার হার ঊর্ধ্বমুখী। সেখানে এভাবে প্রতিনিয়ত গাছ কাটা হলে পরিবেশ বিপর্যয় আরও বাড়বে। উদ্যানে কিভাবে কফি হাউসের সব করে, এবং আপনি যদি সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছিল যান, দেখবেন যে হচ্ছিল কত কনস্ট্রাকশন তার ভিতরে হচ্ছিল, উন্নয়নের নামে হচ্ছিল করছে, জাস্ট কিছু মানুষের উন্নয়নের জন্য পকেট ভারী করা ছাড়া আমরা এটা কিছু মনে করি না। আন্তর্জাতিক গবেষণাগুলো বলছে, কোনো শহরের জনসংখ্যা 70 লাখের উপর চলে গেলে সেখানে বিনিয়োগ করলেও তার কাঙ্ক্ষিত ফল আসে না। ঢাকা এখন এমন পরিস্থিতির মুখে। বিশ্বের বাসযোগ্য শহরগুলো নিয়ে প্রতি বছর প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান থাকছে তলানিতে। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যাগুলো চিহ্নিত হলেও ঢাকার এমন বাড়তি জনসংখ্যার চাপে পরিস্থিতি বদলানো প্রায় কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় পরিবেশের এবং উন্নয়নের সার্বিক সুফল পেতে ঢাকাকে পরিকল্পিত উপায়ে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে প্রকৃতিকে গুরুত্ব না দিয়ে উন্নয়ন কাজ করায় এই বিনিয়োগ ঢাকাকে টেকসই করতে পারেনি। প্রশাসনিক বা অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ না হওয়ায় মানুষ প্রতিনিয়ত ঢাকামুখী হচ্ছে, ফলে পরিবেশের মান দিন দিন আরও নিম্নমুখী। চাকরির বাজার সম্পূর্ণটাই হচ্ছে ঢাকা শহরে। বিসিএস কোচিং করবে সেটাও আমাদেরকে ঢাকাতে এসে করতে হয়, ভালো লেখাপড়ার স্কুল সেখানেও ঢাকাতে। ফলে ঢাকাতে একটা বড় চাপ আমাদের হচ্ছিল পড়ে গেছে। এখানে প্রায় 49,000 মানুষ প্রতি বর্গ কিলোমিটারে হলো বসবাস করতেছে। ফলে এটাকে ধারণ করার ক্ষমতা মতো এই ঢাকা শহরের। পরিবেশ উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা, সেবা সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং মাঠ পর্যায়ে পরিবেশ উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ তত্ত্বাবধায়ক নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। সংশ্লিষ্ট কাস্টোডিয়ানদের ভিতরেই কোঅর্ডিনেশনের অভাব রয়েছে। এই কোঅর্ডিনেশন করলে এই রাস্তা খোঁড়াখুড়িগুলো সারা বছরব্যাপী এভাবে বিশৃঙ্খলভাবে হবে না, এবং তখন যানজটও কমে আসবে, বায়ু দূষণ কমে আসবে, শব্দ দূষণ কমে আসবে।
পরিবেশ বিষয়ে শিক্ষা ও গবেষণা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশ বিজ্ঞানকে একাডেমিক বিষয় হিসেবে গুরুত্ব দিয়ে স্থান দেওয়ারও পরামর্শ তাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। শুরুতে যেমনটি বলেছিলাম যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশের মানুষের কল্যাণে কাজ করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেমনটি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সংক্রান্ত রিপোর্টটি আমাদের হাতে এসেছে, মানিক শিকদারের রিপোর্টটি দেখুন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে চলতি অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। 2022-23 অর্থ বছরে এপিআই বাস্তবায়নে শীর্ষ 10 মন্ত্রণালয়ের সচিবদের সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পর মাত্র 3 বছরেই 1975 সালে জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশের মর্যাদা পায়। 9% প্রবৃদ্ধি অর্জন হয়েছিল, কিন্তু 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে, এদেশের মানুষ বঞ্চিত থাকবে, এদেশের মানুষ কখনো তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, এটা হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের একমাত্র লক্ষ্য, আর যারা নিজেদের রাজাকার বলে স্লোগান দিচ্ছে তাদের বাংলাদেশের ইতিহাস জানার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল সেখানে? দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দুর্নীতি যেন না হয় সেদিকে নজরদারি বাড়ানো, আর সেই সাথে সাথে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কৃচ্ছতা সাধন করা নিতে হবে, এবং আমাদের আর্থিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির মাঝে যে স্বচ্ছতা জবাবদিহিতা সেটা আমাদের নিশ্চিত করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। খাদ্যপণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে সচিবদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্প সম্পন্ন ও কৃচ্ছতা সাধনের তাগিদও দেন তিনি। যে সমস্ত প্রকল্প এখনো অসমাপ্ত সেগুলি সম্পন্ন করার ব্যবস্থা নিতে হবে অগ্রাধিকার দিয়ে, এবং সেই সাথে আমাদের নতুন প্রকল্প নিয়ে আরও সামনের দিকে এগোবো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বানভাসীরা রয়েছে দুর্ভোগে। এখনও পানিবন্দী অসংখ্য মানুষ, কোথাও বা দেখা দিয়েছে নদী ভাঙন। সার্বিক পরিস্থিতি আরও উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অফিস জানিয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি কমছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী 24 ঘন্টায় মহানন্দা ছাড়া উত্তর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি সমতলে হ্রাস পেতে পারে। আত্রাই নদী সংলগ্ন সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে শাহজাদপুরে বেড়েছে নদী ভাঙন। টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসীরা রয়েছেন দুর্ভোগে। বন্যার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। জেলার 6টি উপজেলায় এখনও পানিবন্দী 47,000 মানুষ। জেলার 72টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। ঘরে পড়ছে পানি, অসুবিধা হয়, বাইরে যায় না, খাওয়া দাওয়া কষ্ট, রান্না বাড়ি কষ্ট। কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছে অনেকেই। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। নষ্ট হয়ে গেছে বীজতলা, পাট, বাদাম ও সবজি জাতীয় মৌসুমী ফসল। পানি নামিয়ে গেছে, খাওয়া দাওয়ার খুব কষ্ট। পাকুড়ি মতো জায়গা নাই, রাস্তার মধ্যে আসি, গরু গাছে সব ধরি। ও রাস্তাঘাট বন্যায় ভাঙচুর হয়ে গেছে। সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। শুধু কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ ছাড়া সব নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে। জেলা প্রশাসন বলছে, সিলেটের এখনো 5 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে রয়েছেন 8,000 মানুষ।
গাইবান্ধায় নদ নদীর পানি কমতে শুরু করলেও চরাঞ্চলে পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে। অধিকাংশ বিদ্যালয় মাঠে পানি ওঠায় সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের 90টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। ধান খেত ডুবে গেছে, বিস্তরা ডুবে গেছে, পাট ডুবে গেছে, অনেক বাড়িতে পানি উঠছে। হাঁস মুরগির অসুবিধা, গরু ছাগলের অসুবিধা, মেলা ভেসাও গেছে। এদিকে রাজবাড়ীর পদ্মায় তীব্র স্রোতে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। কোটা আন্দোলন শিক্ষার্থীরা বিশৃঙ্খল করলে শক্ত হাতে দমন, হুঁশিয়ারি ডিএমপির। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। আদালতের রায় অবমাননা করে কোটা আন্দোলন শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। শিক্ষার্থীদের আদালতের আদেশ মেনে চলার আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, পবিত্র আশুরা উপলক্ষে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই, তবে নিরাপত্তার কথা মাথায় রেখে হোসেনি দালানসহ আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। যে চলমান যে কোটা আন্দোলনের বিষয়, সেটি একটি কোর্টের বিষয়। সুতরাং মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 26 কোটি টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে পরবর্তী শুনানি 5 আগস্ট। ঢাকার বিশেষ জজ 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এ দিন নির্ধারণ করেন। সকাল 11টার দিকে মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ডক্টর ইউনুস। তার পক্ষে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। এর আগে গত 12 জুন ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন বিচারক। গত 2 এপ্রিল ঢাকার সিনিয়র বিশেষ জজ আশামস জগলুল হোসেন দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে মামলাটি বিশেষ জজ আদালত 4 এ বদলি করেন। চলতি বছরের 30 জানুয়ারি 26 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক। নেই শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, ল্যাবে নেই যন্ত্রপাতি, কলেজ চালাচ্ছেন অধ্যক্ষ আর উপাধ্যক্ষ। শিক্ষার্থীদের আবাসিক হলে নেই বেড, চেয়ার, টেবিলও। হতাশ নোয়াখালীর কবিরহাটের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি IHTর শিক্ষার্থীরা। নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা 11টা। ফাঁকা ক্যাম্পাসে শুনশান নীরবতা, চেয়ার টেবিল নিয়ে ফাঁকা ক্লাসরুম আর দৃষ্টিনন্দন প্রশাসনিক ভবনও। একরাশ শূন্যতার এ দশা নোয়াখালীর কবিরহাটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHTর। 15 শিক্ষক ও 20 কর্মকর্তা কর্মচারীর সব পদই শূন্য রেখে শুরু হয়েছে 5 বিভাগের একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীও ভর্তি হয়েছেন শুধু ল্যাবরেটরি মেডিসিন এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে। একজন ভাইস প্রিন্সিপাল, একজন প্রিন্সিপাল আর 2জন গেস্ট টিচার ছাড়া আমাদের এখানে আর কোনো টিচারই নাই। ইনস্ট্রাক্টর থাকার কথা, আমাদের শেখানোর কথা, সেগুলোর সংকট এবং যন্ত্রপাতির সংকট সর্বোপরি তেমন নাই কিছু বললেই চলে। আবাসিক হল থেকে ছুটে এসে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা জানালেন শিক্ষার্থীরা। ভবিষ্যতে একজন দক্ষ টেকনোলজিস্ট হতে হলে আমাদের অনেক অভিজ্ঞতার প্রয়োজন, যেটা আমরা কিছুই পাইতেছি না। আমরা খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্টটা নাই, আর আমাদের বাবুর্চির ব্যবস্থা নাই। হলে নেই বিছানা বা চেয়ার টেবিল, ভর্তুকির বদলে কিনে খেতে হচ্ছে খাবার, নেই নিরাপত্তাও। শোয়ার জন্য খাট প্রয়োজন। স্টুডেন্ট হিসেবে আমাদের চেয়ার টেবিলটা খুবই প্রয়োজন, যেটা আমরা সরকার থেকে পাওয়ার কথা, কিন্তু নতুন ইনস্টিটিউট হিসেবে আমরা এখনো সরকার থেকে এই যে সব জিনিসগুলো পাইতেছি না। দৈন্যতা স্বীকার করে কর্তৃপক্ষ বলছেন, মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠি, দ্রুতই মিলবে সমাধান। আমাদের লজিস্টিক এই জিনিসগুলো হয়তো সরকার যেহেতু এটা চালু করছেন, আশা করি খুব শীঘ্রই এগুলো পেয়ে যাব।
জনবল নিয়োগ সহ ল্যাব স্থাপনে অনিশ্চয়তার দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।